হ্যাঁ, ঘুম থেকে উঠলাম। এখন তো উঠতে তো লাগবেই, না চাইলেও উঠতে লাগবে। কতক্ষণ আর শুয়ে থাকবো? বিশ্বাস করো, বাঁচতে ইচ্ছা করে না, কিন্তু সাহস পাচ্ছি না, সাহসের অভাব। তো 8:15-তে ঘুম থেকে উঠলাম, উঠে একটু চালটা ভিজিয়ে রাখলাম। আমি যে কিভাবে বেঁচে আছি, তোমাদের সামনে আসছি, হাসছি। তোমরা অনেকেই বলো যে আমি কিভাবে কী সব করছি, নিজেও জানি না, নিজেও জানি না আমি কিভাবে কি করছি। রান্না করতে লাগে রান্না করি, খেতে লাগে খাই, ঘুমাতে লাগে ঘুমাই, স্নান করতে লাগে স্নান করি। কিভাবে যে দিনগুলি যাচ্ছে। হ্যাঁ, সকালে উঠে আমি যে বালতি নিয়ে বসেছিলাম চোখের জলটা ফেলার জন্য। না না না, আমি অন ক্যামেরায় কাঁদবো না, আমি অন ক্যামেরায় কাঁদতে চাই না। আমার কান্নাটা দেখে কেউ হাসবে, সবাই ভাববে আমি যে এই বাইরের জীবনযাপনটা দেখাচ্ছি মিথ্যা, তাই ভেতরটা কেউ দেখতে পায় না। আসলে কি জানো তো, আমরা সবাই ভেতরে প্রচুর কাঁদি, যখন ক্যামেরার সামনে আসি হাসি। আমিও যখন লাইফস্টাইল ভিডিওটা দেখাই তখন ভাতের গড় দিতে দিতে কাঁদি, মাছ ফ্রিজ থেকে খুলতে খুলতে কাঁদি, মাছের ভাজা করতে করতে কাঁদি, কাঁকরোল কাটতে কাটতে কাঁদি। দেখাই না, অন ক্যামেরায় দেখাই না। সবাই যারা বোঝার ঠিক বুঝতে পারছো আমার চোখগুলি দেখার পর আমি কেমন কাঁদি, কত দূর কাঁদি, কতটুকুন ফুলেছে, ঠিকই দেখতে পারো। যাই গিয়ে ভাতটা একটু গড় দেই, মাছের ভাজা করি, ননিকে দিতে লাগবে। আসলে জানো আমি কেন কাঁদি? তোমরা কেউ বুঝতে পারছো আমি কেন কাঁদি? আমি যে আশা, যে স্বপ্ন নিয়ে বাড়ি ছেড়েছিলাম, স্বপ্নটা কি পূরণ হয়নি? হয়েছে। রোজগার কি করিনি? করেছি। মে মাসের 20 তারিখ থেকে আমি নাটকটা শুরু করেছি। নাটক তোমরা বলো, আমার জীবনের সত্য কাহিনী, মানে স্বামীকে ছেড়ে দিয়েছি। তো তারপর ওই 10 দিন আমার ভালো ভিউজ হয়েছে, ভালো রোজগার করেছি। জুন মাসটা মোটামুটি দারুণ, 1-1.5 লাখ, 1 লাখের উপর আমার রোজগার হয়ে গেছে জুন মাসে। তো জুলাই মাসটা আস্তে আস্তেই না আর আমার ওই লম্বা লম্বা ঠ্যাং, নাইটি পরা ঠ্যাং ভিউজ খাচ্ছে না, মানে ভিউয়ার্সরা খাচ্ছে না। কারণ ওরা যে স্পাইসি হট দেখতে চায়, আমি শুধু ওই ঘর মোছাতেই দেখাতে পারি, বাকিটাতে তো পারি না। বাকিটাতে তো আমি কষ্ট, আমার ইমোশন, সেটাই দেখাই। কারণ আমি কিন্তু ইমোশন বেচতে পারি না, আমি ইমোশন বিক্রি করতে পারি না। তাই ইমোশন না দেখিয়ে যতটুকুন ভিডিও করা যায়। খালি একটা কথাই বলি, আমার বাঁচার কোনো শখ নেই, আমার বাঁচার কোনো শখ নেই। তারপরও আমি বালতি কিনছি, আমি বাঁচতে চাই না, তারপরও আমি শাড়ি কিনছি, স্লিভলেস ব্লাউজ কিনছি, উইদাউট পেটিকোট পরার কথা ভাবছি। আমি বাঁচতে চাই না, তারপরও কিন্তু এই নিরামিষ দিনের জন্য অর্ডার করে খেতে পারছি না। বেলায় বেলায় পারলে আমি, এখন তো আর ওপর থেকে রান্না আসে না, আমি অর্ডার করে খেতে চাই। কারণ 1-1.5 লাখ টাকা যখন আমার হয়ে গেছে ইনকাম, আমি এর থেকে একা খেলে কত খাবো, কত খাবো? গ্যাসও বাঁচবে, এনার্জিও বাঁচবে। আর সেই এনার্জিটা দিয়ে আমি শর্টস চ্যানেলের জন্য হট অ্যান্ড স্পাইসি ভিডিওগুলি করতে পারি। দেখো, অনেকে তোমরা বলছো সত্যি তোমার মতো গুণের মানুষ হয় না, তোমার বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপ। এটাকে রূপ বলে না, এটাকে বলা হয় স্প্লিট পার্সোনালিটি। আমি জানি পাবলিক কি খাবে বা পাবলিক কি খেতে চায়, তাই ব্লগে আমি কাঁদো কাঁদো মুখ, আমি রিয়েল আমিটাকে দেখাই, যে কিনা ভীষণ কুড়ে, যে কিনা বাসি কাপড় ছাড়ি না ছাড়ি ননিকে দিয়ে দেই, যে কিনা ঘর মুছতেই হাঁপিয়ে পড়ি,
যে কিনা এক ভাতে গড় দেওয়া ছাড়া কোনো কাজটাই টাইম মেনটেন করতে পারি না, যে কিনা ব্লগের মধ্যে 5 মিনিট কাজ দেখিয়ে বাকি 6 থেকে 7 মিনিট শুধুমাত্র বসে বসে কথা বলেই এই কন্ট্রোভার্সি ভিডিও করছিলাম, এই এক্সপোর্টে দিলাম, এই এটা আসলো, এই আমার জিনিস আসছে, এমন করে কাটে দেয়। সেটা হচ্ছে আসল যে আমি এ গ্রেড কুড়ে পার্সন। হ্যাঁ, আমি একদম এক ঢাল বাসন মাজা, কাপড় কাচা, ঘর মোছা, হ্যাঁ 4-5টা ঘর এক হাতে মোছা, দরজা জানলা পরিষ্কার করা, কত কাজ থাকে একটা সংসারে। কাজ সকাল ভোর 5টা থেকে শুরু করে আমাদের দেশের মহিলারা রাত্র 12টা পর্যন্ত সংসারের কাজই করে। কারণ গুছিয়ে ঠাকুর দেওয়া, গুছিয়ে পাঁচালি পড়া। পাঁচালি যে শুধু লক্ষ্মী পুজোর জন্য পড়তে লাগে বৃহস্পতিবার তা না, অনেকেই সোমবারের পাঁচালি পড়ে, অনেকেই গীতা পড়ে, অনেকেই নবগ্রহ স্তোত্র পড়ে। তো এগুলিতে প্রচুর সময় যায়। ঠাকুরকে নানা রকম ভোগ দেয়, ফল দেয়, 1টা বা 2টো মিষ্টি এনে দেয়, এটা তো সময় যায়। বিভিন্ন ঠাকুর, অনেকের ঘরে অনেক ঠাকুর থাকে। হ্যাঁ, গুরু থাকে, গুরু থাকলে যেরকম ধরো রামকৃষ্ণ দীক্ষিত, সে যখন আসনে বসাবে রামকৃষ্ণ, সারদা মা, বিবেকানন্দ এবং যেই গুরুর দীক্ষা নিয়েছে, যেই আনন্দ, গহনানন্দ, বীরেশানন্দ, গম্ভীরানন্দ, যে কোনো আনন্দ দীক্ষা নিয়েছে তার ফটো 4টা হয়ে যায়। শিব থাকলে শিব হয়, লক্ষ্মী থাকলে লক্ষ্মী হবে। তো এরকম প্রচুর ঠাকুর, তাদের প্রচুর থালা বাসন, সেগুলিকে ধুতে লাগবে। তো আমি আসলে কুড়ে, তাই আমি বসে বসে ভিডিওটা করি এবং আমি সেখানে কথাগুলি ধীরে স্থিরে বলতে লাগে। কারণ পাবলিককে বোঝাতে লাগবে আমি ভালো নেই, আমি ভালো নেই। কিন্তু এখন আমাকে ভালো নেই বলো পাবলিক খাচ্ছে না। সেই 3কে, প্রথমে কদিন 4কে হয়েছে, তারপর 3কে, তারপর 2কে, এখন আমার 1কেতে চলে এসেছে। আমার চিন্তা আমার ভিউজ না 1কে ছেড়ে সিঙ্গেল ডিজিটে চলে আসে। যেরকম আগে আমার হায়েস্ট ভিউজ 3.5-এ ছিল, এখন না আবার 6-7কাতে চলে আসে। তাই ভালো নেই। সেই আমি যখন শর্টসে যাই, জিঙ্গালালা হু 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 করে নাচতে থাকি, এটাকেই বলা হয় না। সেখানে যদি আমি কথা না বলে ভিডিও করি বা ঝিমিয়ে ঝিমিয়ে কাঁদো কাঁদো সুরে, চলবে না। হ্যাঁ, একটা মানুষ যদি মন খারাপ থাকে, ওইভাবে কান্না কান্না চোখে থাকলে পরে নেচে নেচে ভিডিও করা যায় না, মেকআপ করা যায় না, মেকআপ ছাড়াই ভিডিও করতে লাগে, এত হাসির কমেডি করা যায় না। সেটা হচ্ছে সেকেন্ড পার্সোনালিটি, যেটা আমি দেখাই আমার শর্টসে, যেটাই কিন্তু আমার অ্যাকচুয়ালি অরিজিনাল। আমি নাচতে গাইতে খুব ভালোবাসি, আর আমি গানগুলি ওরকমই চয়েস করছি, যেটা থেকে আসলে আমার এখানে নাকি একটা ঘায়ের মতো হয়েছে। জানো আমি কদিন ধরে জ্বরে ভুগছি, জ্বর থেকে হয় যে সেটা হয়েছে এখানটাতে। তো কথা বলতে গেলে কথাটা আটকাচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে আমি যখন ওইরকম ভিডিওগুলি করি, নেচে গে একদম, ওটা হচ্ছে আমি। তারপরে যে আমার আরেকটা, আমার ভেতরে যে একটা রাক্ষস রূপী আমি আছি, সেটা হচ্ছে আমার কন্ট্রোভার্সি রূপ। এটা কিন্তু আমি ডে 1 থেকে আমি চোখে ঘুম নেই বলে সেরে ভিডিও করি লাইফস্টাইলে, নেচে গে দেখা जो तुझे यार दिल ने बाजे गिटार आ रहा जीने का मजा रे आहा एसिर हावा रे दिल ने ना রে। এটা হচ্ছে আমার শর্টস চ্যানেলের জন্য। আর সেই আমি যখন কন্ট্রোভার্সি ভিডিওতে আসি, কাকে ছুবলাবো, কাকে খাবলাবো, কার শরীর থেকে কোথা থেকে কতটুকুন খুবলে নিয়ে আসবো, সেই রূপটা সেখানে দেখা যায়। তখন কিন্তু আমি সেই যে ধীরে ধীরে কথা বলা, বাঁচার ইচ্ছা নেই, বেঁচে আছি, সরতে পারছি না, সেটা আমি ভুলে যাই, সেটা আমি সম্পূর্ণভাবে ভুলে যাই। তো সেইভাবেই কন্ট্রোভার্সির ভিডিওতে হ্যাঁ পেয়েছি আমি জাস্ট দিদি, আর কন্ট্রোভার্সি করবো না বলে সরি চেয়ে কান্নাকাটি। এটা আমি 2024-এ 4বার করেছি, 4বার সরি চেয়েছি, কন্ট্রোভার্সি করবো না, কান্নাকাটি করেছি। 2 দিন একটু রেস্ট নিয়েছি, মানে কন্ট্রোভার্সি থেকে রেস্ট নিয়েছি। সে তখন আমার ব্লগ চ্যানেলটাকে যে 2কে চলে আসে, ওইভাবে ভিডিও দিয়ে 3কে 4কে করে এটাকে ধরে রেখেছি। তারপরেই
আবার সেই আগের রূপ নিয়ে কন্ট্রোভার্সিতে এসেছি। ঠিক এই এই জুন মাস থেকে কন্ট্রোভার্সি করব না, কন্ট্রোভার্সি ভিডিও তো দেই না। আমি কোথায় কন্ট্রোভার্সি করছি? ওরা আমাকে ভিডিও করছে, আমি নিজেকে চেঞ্জ করে ফেলেছি, আমি শুধুমাত্র উত্তর দিতে আসছি। এইরকম স্প্লিট পার্সোনালিটি এটাকেই বলে। এইরকম করে বলে আমি কিন্তু অনেকগুলি ভিডিও করেছি। ভিডিওগুলি ভাব দেখাতাম যে আমাকে নিয়ে কেউ প্রশ্ন করছে, আমাকে কেউ কমেন্টে বলছে, তার উত্তর দিচ্ছি। সেটা করতে গিয়ে আমি কিন্তু ভেতরে কখনো টিন, কখনো মেন্ডি প্রায় সময় ঢুকিয়ে দিতাম। আর বাকি কোনো কন্ট্রোভার্সি নিয়ে কেন কন্ট্রোভার্সি করছি না, কারণ ভয় লাগে। এতগুলি কেস খাওয়ার পরও যদি আবার অন্য কাউকে নিয়ে করলাম ভিডিও, আমি তো অনেকের কাছে মুচুলিকা অবধি দিয়ে এসেছিলাম বা বলে এসেছিলাম যে আমি এভাবে আর ভিডিও করব না, কাউকে হার্ট করব না। তারপরেও কিন্তু আমি কন্ট্রোভার্সি বন্ধ করতে পারিনি, কারণ পারবো না। এটাকে কন্ট্রোভার্সি বলে না। আমাকে কেউ বলেছে, তাকে আমি উত্তর দিয়েছি, সেটা হচ্ছে আমার ভিডিও। কিন্তু ম্যান্ডির ব্যাপারটা আমি কন্ট্রোভার্সি করিনি। একটা বাচ্চাকে দেখে আমার মতো মমতাময়ীর মমতাটা জেগে উঠেছিল, কারণ তাকে আমি একদিনের জন্য হলো কোলে নিয়েছিলাম, একদিনের জন্য হলো তার মার কাছ থেকে আমি খাসির মাংসর ঝোল খেয়েছিলাম, একদিনের জন্য হলো সেই মেয়েটা আমার ফটো তুলেছিল, যে ফটোটা আমি খুব গুছিয়ে রেখেছিলাম। বলা যায় না কখন কিভাবে কাকে ইমোশনাল অ্যাটাক করার জন্য সে ফটোটা আমার কাজে আসতে পারে। আমি যে কোনো বড় ব্লগারের জিনিসগুলি খুব সুন্দরভাবে গুছিয়ে রাখি, কল রেকর্ডিংই হোক, এটা ফটোই হোক, ভয়েস মেসেজই হোক, কারণ কখন কোনটা কোন জায়গায় কাকে ব্ল্যাকমেলিং করতে গিয়ে কাজে আসে সেটা জানি না। তাই সেটা করার জন্য আমি খুব গুছিয়ে রাখি। তো যেই জাস্ট দিদিকে নিয়ে আসলো, দেখলাম জাস্ট দিদি তার বরকে নিয়ে বাড়িতে এসেছে, নারকেল ভেঙেছে। নারকেল ভাঙার অর্থটা জানতে লাগে। গাড়ি কিনলে পরেও নারকেল ফাটায়, মানে শুভক্ষণে তুমি পাড়া দিলে। একটা মানুষকে যাকে কিনা ডাক্তার মোটামুটি হাত তুলে দিয়েছিল, দেখা যাক, ডাক্তার বলেছে আশার আলো দিচ্ছি না, চেষ্টা করছি। ভালো আছে কি না, ভালো কিংবা খারাপ বলছি না, চেষ্টা করছি, ভালো করার চেষ্টা করছি, ডাক্তাররা এরকম বলেছিল। সেই মানুষটা যখন ফিরে আসে, তার স্ত্রী শীতিতে লাল সিঁদুর পরবে না বা লাল কাপড় পরবে না, তা কি পরবে? সেই জাজ দিদি যতই খারাপ হোক, যতই বাজে হোক, যত কিছুই হোক, সে কিন্তু স্বামীর চিকিৎসা, স্বামীকে সুস্থ করে ঘরে আনাতে কোনো রকম কনসিডারেট করেনি। আমার হাজবেন্ড, তাকে ভালো করতে হবে, তার চিকিৎসা করতে হবে, তাকে ভালো রাখতে হবে। জাজ দিদি কিন্তু এটা করেছে। সেই স্বামীটাকে একা ছেড়ে আল্লাহ কা প্যারা হ্যায় তু দেখ লেগা, সেটা করেনি। বরং দীর্ঘ প্রায় 13-14 দিন নিজের বাড়ি ঘর ছেড়ে, যত আদরে রাখুক, যত যত্নে রাখুক, নিজের বাড়ি, নিজের বিছানাটা নিজের হয়। 5 স্টার হোটেলে থাকলে পরেও সে আরামটা নিজের বাড়িতে ঢুকলে পরে ফিরে এলাম, তখন মনে হয় জায়গাটা আমার গেস্ট, আমাকে খাওয়াচ্ছে, আমাকে ভালো রাখছে, কোনো কাজকর্ম নাই, কোনো চিন্তা নাই, ঘুরছি ফিরছি বেড়াচ্ছি। কিন্তু ফিরে আসার পর মনে হয় যে সে আমার গেস্ট। ওইখানে আমি ছিলাম, আমি গেস্ট হিসেবে গেছিলাম, কিন্তু এখন আমার নিজের বাড়ি। যতই ঘুম থেকে ওইটা চোখ কষলে ঘর ঝাড়ু দেই না কেন, বাড়িটা আমার, সংসারটা আমার। তাই ঠিক জাস্ট দিদিও ফিরে আসার পর ওই ফিলিংসটাই হয়েছে, ওই আনন্দটাই হয়েছে। যুদ্ধ জয়ের আনন্দটা কি, যারা যুদ্ধেতে যায় তারাই বোঝে। চারিদিকে এত কিছুর মাঝেও যখন আমি যুদ্ধ জয় হয়ে আসতে পারি না, যার জন্য যুদ্ধ করছিলাম তাকে হাত ধরে নিয়ে আমি ঢুকেছি, তাই। আচ্ছা, তো তখন যখন আমি ভিডিও করছিলাম, দেখেছ, একটার পর একটা গান, মজা, আনন্দ। কারণ
আমি সবটা জল একদম ভিডিও করার আগে ঝেড়ে ফেলে দিয়েছি। আচ্ছা বলুন তো, এটা কি চুল আঁচড়ানোর মতো যে আমি চুলটা আঁচড়ে সেজে গুজে বসে পড়লাম ভিডিও করতে? আমার ভেতরের সমস্ত কষ্ট আমি কোনো বালতি বা কোনো মগে ঢেলে দিয়ে ভিডিও করা যায়? জাস্ট দিদিকে যখন বলতে বসলাম তখন কিন্তু আমার রূপটা অন্যরকম হয়ে গেল। গান, হাসি, অনেক কিছু বেরিয়ে আসলো, আর নানা রকম খোঁচা মার্কা কথাবার্তা। মানায় কি যে নিজে তার স্বামীর পাশে নেই, অন্য মহিলা তার স্বামীর সাথে আছে, যত্ন করছে না, মানায় কি? এর জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটরদেরকে কোনোদিনই উচিত না পার্সোনাল লাইফ, যা আমি দেখছি, পার্সোনাল ম্যাটার, পার্সোনাল লাইফ, পার্সোনাল কোনো কিছু বলা, কারণ কথা উঠবেই। তুমি যখন অন্যকে বলো, হ্যাঁ, তখন উঠবেই। জাজ দিদি খারাপ, জাজ দিদি অনেক কিছু করে, সব মেনে নিলাম, স্বামীর পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে। তুমি অন্যর বাড়িতে এসে বসে, বর এসি ছাড়া ঘুমোচ্ছে, তুমি ম্যাট্রেসের মধ্যে তোষক পেতে এসির হাওয়া খেতে খেতে অগুনু রে করছো, ঠ্যাং চিবোচ্ছ, হ্যাঁ, স্বামীর দুঃখে, আর নিজ মুখে কত কথা যে ভিডিও করব না, ম্যান্ডিকে নিয়ে আর ভিডিও করছি না, তোদেরকে নিয়ে এটাই আমার শেষ ভিডিও, ক্ষমা চেয়ে নিলাম। ও মা, এত তাড়াতাড়ি ক্ষমা চাইলে হবে? রাত্রে লাইভ, তারপরে আরো 2টো ভিডিও, এখানে কথা বলছি, আগে যখন ভিডিওটা করছিলাম তখন আমি 4th ভিডিওটা আসার পরে আমি ভিডিও করতে বসে পড়েছিলাম, তাই আমি 5th ভিডিওটা দেখার আগেই কিন্তু আমি কালকে ভিডিওটা করেছিলাম। তো 5টা ভিডিও একটা লাইভের, কারণ ওই ভিডিওটা তো ম্যান্ডি নিজের জন্য করেছিল, নিজের মেয়েকে প্র্যাঙ্ক, সেখানে কাউকে নিয়ে কে কি বললো কথা ছিল না, কিন্তু লাইভটা সোমনাথ করেছিল, তার বিনিময়ে 5খান ভিডিও। এই তো তারপর অনেকেই বলছে এখানে যে ম্যান্ডির সাথে হতে পারে ওর একটা গট আপ ম্যাচ, কারণ যেহেতু ওর ভিউজটা পড়ে গেছে, পাতানো দিদি বলছি, সরি, যেহেতু শুয়ের ভিউজটা পড়ে গেছে, তাই ম্যান্ডির সাথে গট আপ ম্যাচ হতেই পারে। দেখ, তুই এরকম করেছিস, না, প্র্যাঙ্কটা ম্যান্ডি সিরিয়াসলি করেছে। প্র্যাঙ্কটা করার পর যখন দেখলো যে পাবলিক নেগেটিভ কথা প্রচুর লিখছে, তখন এটা গট আপ হতেই পারে যে আমি কিন্তু তোকে নিয়ে ভিডিও করব, তুই কোনো খারাপ পাস না। তারপর সোমনাথ বললো ঠিক আছে, আমি এখন লাইভ করছি, মার্কেটটা গরম করতে হবে, যার জন্য কিনা ম্যান্ডি সামনে এসে ফিক করে হেসে দিচ্ছে, যা লাইভটা তো দারুণ লাইভ করে ফেললে। তারপরে আবার সে এটার উত্তর আই এম সরি বলার পরও বলছে সোমনাথের লাইভও দেখেনি, তারপর নিজে লাইভ করলো, তারপরে সেই লাইভের উপরে লাইভ করে হলো না, তার পরিপ্রেক্ষিতে আবার একটা ভিডিও করলো, এবং তারপর আবার ভিডিও, কারণ ম্যান্ডি তাকে চিমটি কাটো, ম্যান্ডি তাকে সন্না দিদি ভাই বলেনি, কি বলেছে? কন্ট্রোভার্সি দিদি বলেছে। কন্ট্রোভার্সি দিদিটা কি করে বলতে পারলো? হ্যাঁ, সেই ড্রেসগুলি তোকে গিফটগুলি দিয়েছি ভুলে গেলি ম্যান্ডি? না, ম্যান্ডিও আমাকে অনেক বেশি দিয়েছে, তাই তো। তো তারপর কি বললো, যদি ওই ভিডিওটা থাকতো, যদি ও ওই কোঅপারেট না করতো কেসটার ব্যাপারে, চাইল্ড কেসটার ব্যাপারে, তাহলে ওই ভিডিওটা দেখিয়ে, মানে ম্যান্ডির প্র্যাঙ্ক ভিডিও দেখিয়ে ও অনেক কিছু করতে পারতো। ঘন্টা প্রথম কথা, এরকম ভিডিও, হোয়াটসঅ্যাপ চ্যাট, এটা খুব একটা বেশি আমাদের ভারতীয় আইন মানে না। দ্বিতীয় কথা, ম্যান্ডি যখন ম্যান্ডির মেয়েকে নিয়ে প্র্যাঙ্ক করছিল, ম্যান্ডি কিন্তু ভিউয়ার্সদেরকে বলে দিয়েছিল শুরু করার আগে এটা প্র্যাঙ্ক। ভিউয়ার্সরা সিরিয়াসলি এর জন্য নিয়েছে কারণ স্কুল থেকে আসার সঙ্গে করে ফেলেছে, আর ভিউয়ার্স একটা নিয়ম আছে, যখন একজন একটা নেগেটিভ কমেন্ট করে না, তার পেছনে নেগেটিভ কমেন্ট ভর্তি। সোমনাথ যখন লাইভ করলো, কালকে সকালে যখন ম্যান্ডি ভিডিও করলো, তখন সবাই শুরু করলো হ্যাঁ আমিও করেছি। তো এটা করার পর চাইল্ড লাইনে গিয়ে সেটা বললে যে আমি ভিডিওটা দেখুন কিভাবে মেয়েটাকে কাঁদাচ্ছে, কাঁদিয়ে ওরা রেভিনিউ কামাচ্ছে, ওরা মেয়েকে টর্চার করে।
টর্চার করে। তখন ম্যান্ডি দাঁড়িয়ে হলে আমার বাচ্চা ইওর অনার একদম পড়াশোনা করছে না, গোল্লায় যাচ্ছে, রেজাল্ট প্রচণ্ড খারাপ করছে, তাই বাচ্চাকে ভয় দেখিয়ে, ছোট্ট 2 বছর বাচ্চাকেও লোকে জুজু আছে, ওইদিকে যাবে না কিন্তু, ওই বাড়ি কুকুরটা কামড় দেবে, ভাতটা খেয়ে নাও, ডগিটাকে ডাকছি, পুলিশকে ডাকছি, সবাই করে, সব মারা করে। ইন্টেন্সিটিটা কম আর বেশি। তুই পড়বি না, তোকে বিয়ে দিয়ে দেবো। অনেক মেয়েরা বিয়ের কথাটাও ভয় পায়, যেরকম ম্যান্ডির মেয়ে বোর্ডিং ভয় পেয়েছে, 7-8 ক্লাসের বাচ্চাদেরকে বিয়ে দিয়ে দেবো বললে অনেক বাচ্চাই ভয় পায়। তোকে গ্রামে বিয়ে দেবো, ওটা তো অনেকে ভয় পায়, সেটা ধান ভাঙবি, অনেকে ভয় পায়। তো সেখানে দাঁড়িয়ে বেকসুর খালাস ম্যান্ডি হয়ে যেত। এটাকেই বলা হয় অল্প বিদ্যা ভয়ঙ্করী। এই যে বললাম ভ্যাকসিন নেওয়ার আগে প্রচুর বাচ্চা কাঁদে, আর যখন বাচ্চাগুলি বড় হয়ে যায় 5 বছর 3 থেকে যখন ভ্যাকসিন দিতে শুরু করে, তখন বাচ্চারা এমন অবস্থা, ভ্যাকসিন দেওয়ার সময় তাকে ঢুকতেই চায় না, ইঞ্জেকশন দেবে, মারা টানতে টানতে নিয়ে গেছিলেও ওই ভ্যাকসিনটা দেওয়া হয়, কারণ ভ্যাকসিনটা বাচ্চাটার শরীরের জন্য দরকার, প্রয়োজনীয়। যখন প্রয়োজনের জন্য কাউকে কাঁদানো হয়, বাচ্চাটাকে ভয় দেখানো হয়েছে, কাঁদানো হয়েছে, কারণ হচ্ছে বাচ্চাটা পড়াশোনা করছিল না, তার থেকে বড় কথা মুখে মুখে তর্ক করছিল, মানে উগ্রতা, শুধু ম্যান্ডির সাথে না, টিচারের সঙ্গে মুখে মুখে তর্ক করছিল, তাই ম্যান্ডিটা করতেই পারে। ভাত ফেলেছিস, দেখিস ঠাকুর কি পাপ দেবে, মিথ্যে কথা বললে ঠাকুর জিভ কেটে নিয়ে যায়। এগুলি আমাদের জীবনে কমন থিং। এখানে ম্যান্ডিটা ভিডিও করেছে, ভুল করেছে, শাসনটা মা বাবার করার অধিকারটা আছে। আমাদের এক প্রিন্সিপাল বলেছিল, যেদিন থেকে টিচারদের হাত থেকে লাঠিটা সরিয়ে নেওয়া হয়েছে, সেদিন থেকে কিন্তু বাচ্চাগুলি ডিসিপ্লিনের নামে গোল্লায় যাচ্ছে। জীবনে চলার পথে 3 জনের হাতে লাঠি থাকতে লাগে, তার মানে ওই রকম উটুং পাটুং মার না, প্রয়োজনে থাপ্পড়, চাটা যেটাকে বলা হয়। টিচার, প্যারেন্টস আর পুলিশ, জীবনে চলার পথে 3 রকম লোকের কাছে লাঠি থাকতে লাগে প্রয়োজনে ইউজ করার জন্য। তাই ভারতের আইন ম্যান্ডিকে বেকসুর খালাস দিয়ে দিল। এটা বলে না অল্প বিদ্যা ভয়ঙ্করী। একটা মা তার সন্তানকে পড়ার কথা বলতে পারবে না, আর লাইফস্টাইল ব্লগ যে দেখায়, সে তার ভিডিওতে ওই কান্নাটা দেখাতে পারবে না, কি না ওটা দেখালে চাইল্ড অ্যাবিউজ। তাহলে তো যেই বাচ্চা স্কুলে যেতে চায় না, মা কাঁদতে কাঁদতে কাঁদছে, কোলে নিয়ে 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 প্রচুর যাচ্ছে স্কুলে, তারপরে নাকে দিয়ে পড়ছে, চোখে দিয়ে পড়ছে, মা বাচ্চাটাকে ছেড়ে আসছে, মার মুখটাও কাঁদো কাঁদো, তো বাচ্চাটাকে স্কুলে দেবে না? বাচ্চাটাকে ভ্যাকসিন নেওয়ার সময় ভ্যাকসিন দেবে না? বাচ্চা খাবে না, জিদ ধরে বসে আছে, খাবে না, তো বাচ্চাটাকে মা খাওয়াবে না? সে খাওয়াতে গেলেও কাঁদে, প্রচুর বাচ্চাতে খাওয়াতে গেলে কাঁদে, তুই খাওয়াবে না? ট্রমা হয়ে যাবে, সবকিছু ট্রমা হয়ে যায়। টিচাররা আজকাল মারে না, ডাবল হোমওয়ার্ক, ট্রিপল হোমওয়ার্ক দেয় না, স্পেলিং মিস্টেক করলে 10 টাইমস বলে না, আর বোর্ডিংটা ট্রমা। আফটার 18 যে কোনো ভালো ফিল্ডে যেতে গেলে বোর্ডিংয়ে যেতেই লাগে। আইএস অফিসার কোচিং নিতে গেলে ভারত বিভিন্ন প্রান্ত থেকে এসে দিল্লিতে কোচিং নেয়। যেইর জন্য, নিটের জন্য যারা গ্রামের ছেলেরা আছে, যেই স্টেটে থাকে সেই স্টেটের শহরে এসে কোচিং নেয়, আফটার ক্লাস 12 নেয়। সবাই তো শহরে থাকে না, সবাই তো অনলাইন কোচিং নিতে পারে না, ডাইরেক্ট কোচিং নেবে, 1 বছরের জন্য এসে কোচিং নিচ্ছে।
কোটাতে এত এত কলেজ হোস্টেল, অনলি বিকজ অফ কোচিং। দুনিয়াটা জানতে লাগে, কন্ট্রোভার্সির বাইরে পৃথিবীটা অনেক বড়। ও 18 বছর বয়সে যেটা করা যায় সেটা 6 বছর 7 বছরের মেয়েকে করা যায় না, করা যায় না। যে বললাম বড় বড় স্কুলে 9 বছরই কোচিং দিতে লাগে বোর্ডিংয়ে। আর ম্যান্ডির মেয়েও ক্লাস 3-তে উঠছে, ক্লাস 1 ছিল 24-এ, 2-তে 25 চলছে, 3-তে উঠছে। আর সমস্ত বড় স্কুল যেগুলিতে কখনোই মানে রেসিডেন্সিয়াল স্কুল, বড় বড় কনভেন্ট, ওইগুলিতে নর্মাল স্কুলিং নেই। কার্শিয়াংয়ের কনভেন্টে তোমাকে কনভেন্টে থেকেই পড়তে লাগবে, আপ ডাউন হয় না। দুন কনভেন্টে চান্স পাওয়া কপালের, টাকা থাকলেও চান্স পাওয়া যায় না। কারা পড়েছে এখানে? রাজীব গান্ধী, সঞ্জয় গান্ধী, অমিতাভ বচ্চন। সেখানে ওই ক্লাস 3 থেকে নেয়, প্যারেন্টস লাফালাফি শুরু করে দেয় ক্লাস 3 থেকে দেওয়ার জন্য। আর ম্যান্ডির মেয়েটাও 3-তেই উঠবে। জানি না ম্যান্ডির আর ওর গট আপ ম্যাচ কিনা, যেটা সবাই বলছে যে 3 জনে মিলেই গট আপ করছে, যে 3 বন্ধু 3 বোন, যে তুই কিছু খাবি আমি কিছু খাবো, আমরা সবাই মিলে মিলেমিশে খাবো। আবার কি বলছে? কারোর সঙ্গে যোগাযোগ নেই, আমি বনে আছি, বনে চলে গেল তো কারোর সঙ্গে যোগাযোগ নেই। বাপ মা বোন 2 খান, এরা কারা? এরা কারা? কারোর সঙ্গে যোগাযোগ নেই। যেমন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটরের ভিডিও দেখি না, কোনো কন্ট্রোভার্সি ভিডিওই মাঝখানে দেখছিল না। কি করে ম্যান্ডি ভিডিও দেখলো? ম্যান্ডিকে আন করে দিয়েছে, সোমনাথকে আন করে দিয়েছে, তারপর আবার ম্যান্ডিকে ভিডিও করছে। ও আচ্ছা, লিঙ্ক পাঠিয়েছে, তাই না? বড় বড় কথা, বড় বড় কথা, আন করে দিয়েছে। বলুক, ওকে ওর বলছে না খেতে তো হবে, খেতে তো হবে, রোজগার তো করতে হবে। ওকে খাওয়ার জন্য ম্যান্ডি ছোট বোন হিসাবে দিদিভাইকে, সন্না দিদিভাইকে হেল্প করছে, যে নে এবার তুই খা, আমাকে নিয়ে 5টা ভিডিও করেছিস, খা। চ্যানেলটা একটু আপে উঠেছে। বাচ্চা নিয়ে দরদ ওর মুখে। সবচেয়ে বেশি ম্যান্ডিকে একদম কাপড় যে খুলেছে তার নাম হচ্ছে এই মহিলা সু। সোমনাথের অসুস্থতার পেছনেও সু বেশি ছিল, এটাকে বাড়ানো হয়েছে। মনে হয়নি যে এই ভিডিওগুলি করার পর এই বাচ্চাটা কি করে মুখে দেখাবে? মনে হয়নি? যাকে আমি বলছি তার একটা ছোট্ট বাচ্চা আছে, সেই মেয়েটা একদিন বড় হবে, একদিন কলেজ যাবে, স্কুলে যাবে, তখন তাকে শুনতে লাগবে। মনে হয়নি, কারণ প্রয়োজন নেই। রোজগার, টাঙ্কা, টঙ্কা ইম্পর্টেন্ট, অবশ্যই বাঁচতে গেলে টাকা প্রয়োজন আছে। তাই বলে মানুষের শরীর থেকে রক্ত মাংস নাড়ি বুড়ি বার করে নয়, ভেতরে রেখেও ভিডিও করা যায়, আর না করলে এভাবে দৌড়তে লাগে। তাই জাস্ট দিদি যাই করুক, নিজের ঘরে বসে থাকার মতো ক্ষমতা আছে। নিজের ঘরে বসে থাকতে, তার সন্তানরা মা বলে ডাকে এবং মা বলে মান্য করে। ধমক দিলে এখনো তার ছেলে মেয়ে শোনে। সে তো তার স্বামীর ঘর থেকে বেরিয়ে আসলো, শাশুড়ি শ্বশুর আটকালো না, তুমি আমার বাড়ির লক্ষ্মী, তুমি যাবে না, যাবে না, তোকে আমার দিব্যি দিলাম, আমি শাশুড়ি মানে আমি মা, চল তুই উপরে থাকবি, আমার ছেলে তোর মুখ দেখবে না, তোকেও আমার ছেলের মুখ দেখতে লাগবে না। কেন আটকালো না শাশু শ্বশুর? কারণ ওরাও জানে কি জিনিস, ওরাও জানে কি জ্বালায় জ্বলে পড়েছে। এরকম অনেক শাশুড়ি আছে যারা ছেলের বউকে আটকায়। আমার জানা শুনে আছে।
ছেলে বউকে ডিভোর্স দিয়ে দিয়েছে। তারপর শাশুড়ি শ্বশুর এতটা রেগে গেছে, বলেছে আমাদের যে বাড়িটা আছে সেই বাড়িটা আমি আমার বউয়ের নামে লিখে দেব। তখন ভদ্রমহিলার মেয়ে এসে বলছে না এরকম করো না, ছেলেকে বলছে বাড়ি থেকে বেরিয়ে যেতে, সেটা মানেনি। ননদ বলেছে না এটা করো না, ছেলেকে রেখে দিয়েছে, নাতনিকে রেখে দিয়েছে। আর বৌমা পাশেই, মানে একটুখানি দুটো বাড়ির পরে বাড়ি ভাড়া করে আছে। আজকের কথা না, 15 বছর হয়ে গেছে ডিভোর্স। দারুণ সুন্দর দেখতে বৌমাটা। সে আছে, প্রথম দিকে শাশুড়ি মা শ্বশুরমশাই টাকা দিত মাসে মাসে, সে তার মাকে নিয়ে থাকে। এখন বৌমা এক জায়গায় কাজ করে, বাট শাশুড়ির সঙ্গে আমাদের দুর্গাপুজোতে আসা, অ্যাকচুয়ালি ওরাও আমাদের মেম্বার ছিল, শাশুড়ির সঙ্গে এসে সিঁদুর খেলাতে অংশগ্রহণ করা। হ্যাঁ, মেয়েটা শাখা সিঁদুর পরে, সবাই জানে যে এরকম ডিভোর্স কিন্তু ব্যাপার না। হ্যাঁ, কারণ ছেলে তো আর অন্য কাউকে বিয়ে করেনি, কিন্তু শাশুড়ির সাথে কোথাও ঘুরতে যাওয়া, শাশুড়ির সঙ্গে কোনো পার্টিতে যাওয়া, শাশুড়ির সাথে মিল আছে। ছেলের সে বউ না, শাশুড়ির বৌমা, শ্বশুরমশাইয়ের বৌমা, আর তার মেয়ে শাশুড়ি শ্বশুরের কাছেই থাকে। মেয়েটা এখন বড় হয়ে গেছে, 15 বছর আগে ডিভোর্স হয়েছে, এর আগে মেয়ে হয়েছে, মেয়েটা বড় হয়ে গেছে। ছেলে আছে তার, যার সাথে অ্যাফেয়ার ছিল তাকে নিয়ে, তাকে ঘরে তোলেনি, মানে বিয়ে করেনি, সে মা বাবার সাথে থাকে। কারণ শাশুড়ি শ্বশুর ছেলের বৌমাটাকে ছাড়েনি। তো এইরকম শাশুড়ি শ্বশুর হয় কখন হয়? যখন বুঝতে পারে যে আমার বৌমার কোনো দোষ নেই, আমার বৌমা একটা ভালো মেয়ে দেখে আমি বিয়ে করিয়েছিলাম, শান্তশিষ্ট, ওরকম, ওর ছেলে হাই প্রোফাইল ইঞ্জিনিয়ার, ওরকম ওই ড্রাইভিং হ্যান ত্যান ওরকম টাইপের না। মা বাবা এনেছে, মা বাবার ইচ্ছা মতো মেয়ে। ছেলে চাকরি করতে গিয়ে তার স্ট্যান্ডার্ড অনুযায়ী একটা পেয়ে গেছে, যেটা হয় তার চোখে সে রাজরানী, এই বউকে পছন্দ না। কিন্তু বউটার, মেয়েটার কোনো দোষ নেই, সে তার জুতোটা পরতে পারছে না। একটা ছেলে অনেক রকম হাই প্রোফাইল হয়, তার পায়ের জুতোটা সে পরতে পারছে না, তাতে তার কি দোষ? তো এটাই কথা। তাই জাস দিদিকে নিয়ে এত নেচে গিয়ে, অথচ তারপরে আবার বাটি বসে চোখের জল ফেলা।